হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনার্স কর্নার। আমি সুবিনয়। এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি তোমাদের এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে একটি খুব সুন্দর কবিতা যার নাম হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন রিটেন বাই কমলা দাস। তো দেখো, এই কবিতাটি আমরা এই ভিডিওতে লাইন বাই লাইন ডিসকাস করতে চলেছি। তার সাথে সাথে এই কবিতার যে অন্তর্নিহিত অর্থ সেটাও তোমরা বুঝতে পারবে, এবং এই কবিতাতে যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে খুব কাজে লাগবে সেগুলো আমি ডিসকাস করেছি। সঙ্গে রয়েছে এই কবিতার ইম্পর্টেন্ট ডেটস গুলো, এবং এই কবিতাতে কোথায় কোথায় কোন কোন ধরনের ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে সেই সব কিছু এই ভিডিওতে তোমরা পাবে আজকে। তো দেখো, এই কবিতাটি লিখেছেন আমাদের কমলা দাস। তো আমাদের প্রথমে কমলা দাস সম্পর্কে কয়েকটা কথা জেনে নেওয়া দরকার, তাহলে আমরা কবিতাটা বুঝতে ভালোভাবে পারবো। তো কমলা দাস, যার অন্য নাম হচ্ছে মাধবীকুট্টি, মালায়ালামে তিনি একটা পেন নেম অর্থাৎ ছদ্মনামে লেখালেখি করতেন মাধবীকুট্টি, এবং পরবর্তীকালে কমলা সুরাইয়া নামেও তিনি বিভিন্ন লেখালেখি করেছিলেন। হোল্ডস এ মনুমেন্টাল অ্যান্ড রেভলিউশনারি প্লেস ইন ইন্ডিয়ান লিটারারি হিস্ট্রি। তিনি ভারতীয় হিসাবে ভারতীয় সাহিত্যের ইতিহাসে এবং ইংরেজি সাহিত্যের ইতিহাসেও তিনি একটা স্বনামধন্য, তিনি একজন মহিলা কবি বা পোয়েটেস ছিলেন। সি ওয়াজ এ পায়োনিয়ার অফ কনফেশনাল পোয়েট্রি। ইয়েস, এইটা খুব ইম্পর্টেন্ট। তিনি ছিলেন ইংরেজিতে এবং বাংলাতে কনফেশনাল পোয়েট্রির তিনি হচ্ছেন খুব পায়োনিয়ার অর্থাৎ অগ্রদূত। often hailed as the mother of modern Indian English poetry, তাকে অনেক সময় আধুনিক ভারতীয় ইংলিশ কবিতার তাকে সূত্রধার বা তাকে জননী বলা হয়। ঠিক আছে। her legacy rests on her fearless ability to shatter traditional literary boundaries and give voice to the suppressed inner realities of women। তার লেজেসি বা তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সাহিত্যের ক্ষেত্রে, যে তিনি সবসময় মেয়েদের যে শারীরিক এবং মানসিকভাবে যে নির্যাতন এবং সমাজ যেভাবে মেয়েদের উপর অত্যাচার করে সেগুলোর প্রতিবাদে তিনি সর্বদাই লেখালেখি করেছেন। তার পার্সোনাল লাইফটা যদি আমরা একটু দেখতে যাই, তো পার্সোনাল লাইফে তিনি এমন সব প্রবলেম পেয়েছিলেন যে প্রবলেমগুলার কনফেশন তিনি বারবার তার কবিতায় করেছেন। তিনি কেরালার মালাবার নামে এক স্থানে জন্মগ্রহণ করেছিলেন। একটা ভালো সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলেই ছোট থেকেই তার উপরে সামাজিক দায়িত্ব খুব বেশি করেছিল। ঠিক আছে। ছোট থেকেই তার উপর সমাজে পরিবারের মান সম্মান রক্ষার দায়িত্ব ছিল। সমাজের চোখে ভালো লাগার মতো কাপড় তাকে পরতে হতো, ব্যবহার ও আচরণ সমাজের মতে তাকে চলতে হতো। তো এই একটা বড় প্রবলেম তিনি ছোট থেকে ফেস করেছেন। সেকেন্ডলি, মাত্র 16 বছর বয়সে তাকে বিয়ে দেওয়া হয়েছিল মাধব দাস বলে একজন লোকের সাথে, যিনি তার থেকে অনেক বয়সে বড় ছিলেন। এই কারণে বিয়ে তার কাছে একটা ফাঁদের মতো ছিল। ঠিক আছে। যেখানে নারী শুধুমাত্র বাড়িতে নিয়ে আসা নতুন জিনিসের মতো মানুষকে ট্রিট করা হতো। ঠিক আছে। সেই নতুন বিয়ে করা মেয়ের ফিলিং বা সে কি চায় তা নিয়ে কারো কিছু মাথা ব্যথা ছিল না। এটা ছিল সেকেন্ড প্রবলেম। থার্ড প্রবলেম, বিয়ের পর একজন ভালো স্ত্রী এবং একজন ভালো মা হতে তাকে অনেক কিছু জিনিস, পার্সোনাল জিনিস তাকে ত্যাগ করতে হয়েছিল। ঠিক আছে। তাই তিনি লেখালেখিটাকে তার এক্সপ্রেশনের মাধ্যম হিসাবে তুলে ধরেছিলেন। তিনি একদিন হঠাৎ করে পুরুষের পোশাক পরে, মাথার চুল ছোট করে ছেঁটে এবং এই পুরুষতান্ত্রিক সমাজের বিভিন্ন যে নিয়ম কানুন সেগুলাকে প্রতিবাদ জানান, এবং তার গল্প নিজের কবিতার মাধ্যমে, লেখালেখির মাধ্যমে প্রকাশ করেন। তিনি বহু কষ্টে আবার লেখালেখি শুরু করলেও চতুর্থ প্রবলেম ছিল যে একজন নারীকে সমাজে যে সমস্ত বিষয় নিয়ে লিখতে বলা হতো সেই বিষয়গুলা মানে খুব সীমিত ছিল। একজন পুরুষ নিজের ইচ্ছা মতো যে কোনো বিষয় নিয়ে লেখালেখি করতে পারে, কিন্তু একজন মহিলাকে লেখালেখি করতে হলে কিছু সীমাবদ্ধতা ছিল। তো তিনি সেগুলার বিরুদ্ধে লেখালেখি করেছিলেন। ঠিক আছে। তিনি পুরুষ যেখানে বিভিন্ন থিম নিয়ে লিখতে গেলেও একটা মেয়ের শারীরিক চাহিদা, উন্মুক্ত মন এবং স্বাধীন মানসিকতাকে নিয়ে লেখা কাব্য এই পুরুষ সমাজ হজম করতে পারছিল না। ঠিক আছে। তো এই একটা প্রবলেম তার ছিল। আরেকটা বড় প্রবলেম হচ্ছে তার লেখালেখির ক্ষেত্রে, যে তিনি যখন লেখালেখি শুরু করেছিলেন অনেকেই তাকে টোকা দিয়ে বলেছিলেন যে তুমি তো ভারতীয়, তুমি ইংরেজিতে কেন লেখালেখি করছো।
ঠিক আছে। তো এই সব নিয়ে বিভিন্ন রকমের তার প্রবলেম ছিল, সেই সব কিছুর বহিঃপ্রকাশ তিনি এই কবিতাতে দেখিয়েছেন, অ্যান ইন্ট্রোডাকশন কবিতাতে। তো দেখো এই কবিতার আগে আমাদের কিছু ইম্পর্টেন্ট ডেটস খেয়াল রাখা উচিত। যেমন এই কবিতাটি প্রকাশিত হয়েছিল 1965 সালে প্রথম, তার একটি কাব্যগ্রন্থে বা কবিতার সংকলনে, যার নাম হচ্ছে সামার ইন ক্যালকাটা। এই সংকলনে এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল। এবার আমরা দেখে নেব এই কবিতাটি অ্যান ইন্ট্রোডাকশন, তার প্যাটার্ন কিরকম বা স্ট্রাকচার কিরকম এই কবিতাটির। দেখো এই কবিতাটা বেসিক্যালি একটা ফ্রি ভার্সে লেখা, অর্থাৎ এই কবিতাতে তুমি ছন্দ মিল পাবে না, কোনো রকমের রাইম স্কিম পাবে না। আর যেহেতু কবিতার লাইনগুলো অনেক সময় অ্যাব্রাপ্ট রয়েছে, অর্থাৎ কোথাও ছোট লাইন কোথাও বড় লাইন পাবে, তাই নির্দিষ্ট ফিক্সড মিটারও তুমি এই কবিতায় পাবে না। তো চলো এবার আমরা কবিতায় চলে আসি, কবিতায় লাইন বাই লাইন ধরে আমরা ডিসকাস করতে শুরু করি। তো দেখো প্রথমেই কবি কি বলেছেন, I don't know politics, but I know the names of those in power and can repeat them like days of week or names of month beginning with Nehru. তাহলে এখানে লেখিকা কি বলছেন, I don't know politics, আমি রাজনীতি বুঝি না, but I know the names, কিন্তু আমি তাদের নাম জানি, of those in power, যারা সেই সময়ে ক্ষমতায় ছিল, and can repeat them, এবং তাদের নাম, যারা রাজনীতিতে বিভিন্ন উচ্চ পদে ছিল বা উচ্চ পোস্টে ছিলেন, তাদের নাম আমি বলে দিতে পারি। কিসের মতো, ডেজ অফ উইক অর নেমস অফ মান্থ, যেমন মানুষ সপ্তাহের 7 দিনের নাম বলে বা 12 মাসের নাম বলে, তেমনি সপ্তাহের নাম বা মাসের নামের মতো আমি তাদেরকে একের পর এক রিপিট করে দিতে পারি। বিগিনিং উইথ নেহরু, নেহরু থেকে শুরু করে, কারণ নেহরু ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তো তার থেকে শুরু করে তার সময় পর্যন্ত, কমলা দাসের সময় পর্যন্ত সমস্ত রাজনৈতিক নেতাদের নাম তিনি দিন বা মাসের নামের মতো ইজিলি বলে দিতে পারেন, যদিও তিনি রাজনীতি বোঝেন না। তাহলে এখানে তিনি কি বলতে চাইছেন, এখানে কবি বলতে চেয়েছেন যে তিনি কোনো জটিল রাজনৈতিক তত্ত্ব, কূটনীতি বা পলিটিক্যাল সায়েন্স বোঝেন না, কিন্তু সাধারণ একজন সচেতন নাগরিক হিসাবে দেশের ক্ষমতায় যারা থাকেন, যেমন জওহরলাল নেহরু থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের নাম তাদের নখদর্পণে তার রয়েছে। সপ্তাহের দিন বা মাসের নাম মানুষ যেমন অবলীলায় পর পর বলে যেতে পারে, তিনিও তেমনি দেশের রাজনৈতিক ক্ষমতার পালাবদল ও শাসকদের নাম জানেন। কবি বোঝাতে চেয়েছেন যে রাজনীতি সরাসরি না বুঝলেও দেশের রাজনৈতিক বাতাবরণ ও তার প্রভাব তার অজানা নয়। তাহলে এই লাইনগুলোতে তিনি প্রথম তার প্রেক্ষাপট রেখেছেন কবিতায়। দেখো প্রথম কয়েকটা লাইনে খুব সুন্দর তিনি এখানে সিমিলি ইউজ করেছেন। তিনি বলেছেন যে তিনি যারা রাজনৈতিক ক্ষমতায় রয়েছে তাদের নাম দিন বা মাসের নামের মতো তিনি বলে দিতে পারেন। তো দেখো একটা সিমিলি, দেখো বলছে রিপিট দ্যাম লাইক, লাইক শব্দ ব্যবহার করে তিনি একটা সিমিলি ব্যবহার করেছেন। আর কি তিনি বলে দিতে পারেন কার থেকে, নেহরু থেকে শুরু করে সবার নাম। তো এই যে বিগিনিং উইথ নেহরু, এখানেও একটা তিনি ফিগার অফ স্পিচ ইউজ করেছেন, যেটা হচ্ছে মেটোনিমি, METONYMY, মেটোনিমি এখানে তিনি ব্যবহার করেছেন ফিগার অফ স্পিচ। তারপরে লাইনটা দেখো, I am Indian, very brown, born in Malabar. I speak 3 languages, write in 2, dream in 1. খুব সুন্দর বিখ্যাত লাইন এটা কবিতার। তো কবি কি বলছেন, I am Indian, আমি ভারতীয়, ভেরি ব্রাউন, আর যেহেতু ভারতীয় তাই ভারতীয়দের যে গায়ের যে রং অ্যাকচুয়ালি ব্রাউন, বাদামি রঙের, যেহেতু সাউথ ইন্ডিয়ার যারা মানুষ হয় তারা এমনিতেই গায়ের রং একটু দাবা হয়, তাই আমাদের কবিও কিন্তু দাবা গায়ের রঙের কথা বলেছেন। বর্ন ইন মালাবার, আমি আগেই বলেছি তিনি কেরালার মালাবার বলে জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন। আর কি বলছেন, আই স্পিক 3 languages, রাইট ইন 2, ড্রিম ইন 1, আমি 3টা ভাষায় কথা বলতে পারি, 2টো ভাষাতে আমি লিখতে পারি এবং একটা ভাষাতেই আমি স্বপ্ন দেখতে পারি। তাহলে এখানে কি বলতে চাইছেন কবি, দেখো কবি এখানে অত্যন্ত গর্বের সঙ্গে নিজের ভৌগোলিক ও শারীরিক পরিচয় দিচ্ছেন। তিনি বলছেন যে জন্মসূত্রে ভারতীয়, তার ত্বকের রং বা গায়ের রং উজ্জ্বল শ্যামলা বর্ণ এবং তার জন্ম কেরালার মালাবার অঞ্চলে। তিনি 3টি ভাষা জানেন, 2টিতে লিখতে পারেন এবং একটিতে স্বপ্ন দেখেন। এর মানে কি, কমলা দাস যেহেতু মালায়াম, ঠিক আছে, তার মাতৃভাষা বা জন্মভূমির ভাষা হচ্ছে মালায়াম, এবং ইংরেজি, যাতে তিনি সাহিত্য রচনা করতেন, তিনি লেখালেখি করতেন ইংরেজিতে,
ঠিক আছে, এই ভাষাগুলির সঙ্গে তার পরিচিত ছিলেন, মানে তার পরিচয় ছিলেন। তাই তিনি বলছেন আই আই স্পিক থ্রি ল্যাঙ্গুয়েজেস। তো তিনটি ভাষা বলতে পারেন, সম্ভবত কি কি? মালায়াম, ইংরেজি এবং হিন্দি বা অন্য কোনো আঞ্চলিক ভাষা হতে পারে। তাহলে তোমাদের পরীক্ষার সময় খেয়াল রাখবে, থ্রি ল্যাঙ্গুয়েজেস বলতে এখানে বুঝিয়েছেন মালায়াম, ইংরেজি আর একটা হচ্ছে হিন্দি। দুটি ভাষায় লেখালেখি করতে পারেন তিনি। কোন কোন ভাষায়? তার নিজের মাতৃভাষা মালায়াম আর দ্বিতীয় হচ্ছে ইংরেজি। কিন্তু মানুষের অবচেতন মনের গভীরতম অনুভূতি বা স্বপ্ন আসে কেবল একটি মাত্র ভাষায়, সেটা হচ্ছে তার সবচেয়ে আদি ও নিজস্ব অনুভূতির ভাষা বা মাতৃভাষা। যেমন আমরা অনেকে ইংরেজিতে লেখালেখি করি, আমরা ইংলিশ লিটারেচার পড়ছি, কিন্তু স্বপ্নে আমাদের সবসময় বাংলাটাই আমরা দেখি বা ভাবি, বাংলায় আমরা ভাবতে বাধ্য হয়, কারণ আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। তেমনি তিনিও সবসময় স্বপ্ন দেখেন নিজের ভাষা মালায়ামে। এর মাধ্যমে কবি নিজের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ভাষাগত দক্ষতার পরিচয় দিয়েছেন। ঠিক আছে, এবং দেখো এই লাইনগুলোতে কত সুন্দর তিনি ফিগার অফ স্পিচ ইউজ করেছেন। আই স্পিক থ্রি ল্যাঙ্গুয়েজেস, রাইট ইনটু, ড্রিম ইন ওয়ান। এই লাইনগুলোতে তিনি ব্যবহার করেছেন ফিগার অফ স্পিচ, যাকে বলা হয় ক্লাইম্যাক্স। এই লাইনগুলো তিনি ক্লাইম্যাক্স ব্যবহার করেছেন। তো দেখো এইভাবে তিনি নিজের কনফেস করছেন নিজের লাইফ স্টোরিটা, যে তিনি রাজনীতি যদিও বোঝেন না, কিন্তু সকল রাজনেতার নাম তিনি জানেন, নেহরু থেকে শুরু করে সকলেরই। এবং যেহেতু তিনি ভারতীয়, তাই তার গায়ের রং এই যে বাদামি বর্ণ, সেটা স্বাভাবিক। এবং তিনি লিখতে পারেন দুটো ভাষাতে, তিনি বলতে পারেন তিনটা ভাষা, অথচ এ সত্ত্বেও তিনি স্বপ্ন দেখেন তার নিজের মাতৃভাষা অর্থাৎ মালায়াম ভাষাতে। নেক্সট, ডোন্ট রাইট ইন ইংলিশ, দে স্যাড ইংলিশ ইজ নট ইওর মাদার টাং। তাহলে কবি এখানে ডাইরেক্ট সেই সমস্ত মানুষকে অ্যাড্রেস করে বলছেন যারা সমাজের সমালোচক, যাদের চোখে মানুষের ভালো জিনিসগুলো সহ্য হয় না, যারা সব সময় নিন্দা চর্চায় ব্যস্ত থাকে, সেই মানুষগুলোকে কটাক্ষ করে কবি বলেছেন, তারা বলেছিল যে ইংরেজিতে লেখো না। কেন? কারণ ইংরেজি তো তোমার মাতৃভাষা নয়, তাহলে কেন তুমি ইংরেজিতে লিখছো? তো এই নিয়ে তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছিল আমাদের লেখিকাকে। তাই তিনি বলছেন ডোন্ট রাইট ইন ইংলিশ, দে স্যাড ইংলিশ ইজ নট ইওর মাদার টাং। এই লাইনগুলিতে সমাজপতি, সমালোচক ও রক্ষণশীল আত্মীয় স্বজনদের সংকীর্ণ মানসিকতার প্রকাশ ঘটছে। সেই সময়ে সমালোচকরা মনে করতেন ভারতীয় লেখকদের ইংরেজি ভাষায় লেখা উচিত নয়, কারণ ইংরেজি একটা বিদেশি ভাষা এবং তা ভারতীয়দের মাতৃভাষা নয়। কবি এই কথার মাধ্যমে তৎকালীন পুরুষতান্ত্রিক ও জাতীয়তাবাদী সাহিত্যকদের সেই ভণ্ডামি এবং ভাষাগত গোড়ামিকে তুলে ধরেছেন, যারা নির্ধারণ করে দিতে চাইতো কে কোন ভাষায় লিখবে। ঠিক আছে, তো এই ধরনের কথা কবি বলেছেন। নেক্সট, why not leave me alone, critics, friends, visiting cousins, every one of you, why not let me speak in any language I love বা I like। তাহলে কবি যেন এই কবিতার মাধ্যমে যেন মানে সরাসরি কথা বলতে চাইছেন। দেখো কনফেশনাল পোয়েট্রি এটা একটা বৈশিষ্ট্য, যেন কবিতাটা পড়লে তোমার মনে হবে লেখক বা লেখিকা যেন সরাসরি কথা বলছে আমাদের সাথে বা কোনো ব্যক্তির সাথে। তো তিনি কত সুন্দর দেখো কনফেশনাল টোনে বলছেন যে তোমরা আমাকে একা ছেড়ে দাও না কেন, আমি যেটাই, যে ভাষায় আমার পছন্দ আমি সেই ভাষায় লিখবো, তোমরা আমাকে ছেড়ে দাও না কেন, আমাকে একা থাকতে দাও। হে সমালোচকরা, হে আমার বন্ধু, হে আমার খুড়তো ভাই বোনেরা, তোমরা যারা আসছো আমার বাড়িতে এবং আমাকে বারবার এটা নিয়ে কটাক্ষ করছো, তোমরা আমাকে একা ছেড়ে দিচ্ছ না কেন? যে ভাষায় আমার পছন্দ আমি সেই ভাষায় লিখতে চাই। ক্লিয়ার? তো কবি কি বলছে এখানে? সমালোচক, বন্ধু এবং বাড়িতে বেড়াতে আসা আত্মীয়দের এক লাইনে দাঁড় করিয়ে কবি তাদের প্রতি চরম বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন। সমাজের এই তথাকথিত শুভাকাঙ্ক্ষীরা সব সময় তার ব্যক্তিগত ও পেশাগত বিষয়ে নাক গলাতো। আপাতত দৃষ্টি তারা বলতো কি শুভাকাঙ্ক্ষী, তোমার ভালো চাই, কিন্তু তারা বেশি কবির ব্যাপারে নাক গলাতো। কবি ব্যঙ্গাত্মক ও বিদ্রোহী সুরে জানাতে চেয়েছেন সবাই মিলে তাকে একা ছেড়ে দিচ্ছে না কেন? একজন মানুষের নিজের পছন্দ মতো যে কোনো ভাষায় কথা বলার বা লেখার স্বাধীনতাটুকুও কেন সমাজ কেড়ে নিতে চায়? এটি মূলত বাক স্বাধীনতা এবং ব্যক্তিগত পছন্দের স্বাধীনতার পক্ষে কবির এক জোরালো হুঙ্কার। নেক্সট, the language I speak become mine, its distortions, its queernesses, all mine, mine alone.
মাইন মাইন এলোন। তাহলে কবি কি বলছেন, দ্য ল্যাঙ্গুয়েজ আই স্পিক, আমি যে ভাষায় কথা বলি, বিকামস মাইন, আমার হয়ে যায়। তাহলে এই যে বলেছিল সকলে ইংরেজিতে তুমি কেন লিখছো, ইংরেজি তোমার নিজের ভাষা নয়, মাতৃভাষা নয়, ইংরেজি একটা বিদেশি ভাষা, সেই কথার উত্তরে কবি বলছেন যে যে ভাষায় আমি কথা বলি সেই ভাষাটা আমারই হয়ে যায়, বিদেশি আর থাকে না। ঠিক আছে, কোনো ভাষার যদি কোনো প্রবলেম থাকে, কিছু ত্রুটি থাকে, তো সেটা আমার, আমি যখন সেই ভাষায় কথা বলছি সেই ভাষাটা আমার হয়ে যাবে। ঠিক আছে, এবং তার সাথে সাথে যে ভাষায় আমি কথা বলি সেই ভাষার ডিস্টরশন, দেখো ডিস্টরশন শব্দের অর্থ তোমরা খাতায় লিখে রাখো, ডিস্টরশন শব্দের অর্থ হচ্ছে বিকৃতি বা ভাষার অপরিপক্ক গঠনকে বলা হয় ডিস্টরশন। আর কিউয়ারনেস এর শব্দের অর্থ হচ্ছে অদ্ভুততা বা ভিন্নতা, বা বলতে পারো বৈচিত্র্য। ঠিক আছে, তাহলে কবি কি বলতে চাইছেন, এটি পুরো স্তবকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্শনিক ভাবনা। কিভাবে, সমালোচকরা বলতেন তার ইংরেজিতে ত্রুটি আছে বা অদ্ভুত, কার, কবির লেখা ইংরেজিতে তারা বলতেন তার লেখার ইংরেজিতে ত্রুটি আছে, এটা তোমার নিজের ভাষা নয়, ইংরেজি হচ্ছে একটা বিদেশি ভাষা, তাই তুমি লিখতে গেলে তুমি ইংরেজিতে ত্রুটি করো, তোমার অদ্ভুত ধরনের লেখালেখি তুমি করো। কিন্তু কবি পাল্টা জবাব দিয়ে বলেছেন তিনি যে ভাষাতেই মনের ভাব প্রকাশ করুন না কেন সেই ভাষা কালক্রমে তার নিজের হয়ে ওঠে। ভাষার মধ্যে ভুল ত্রুটি, ব্যাকরণগত ভিন্নতা বা নিজস্ব অদ্ভুত ভঙ্গি সবকিছুই একান্তভাবে তার নিজের, কারোর দয়া বা অনুমতির মুখাপেক্ষী নয় তিনি। ঠিক আছে, এর মাধ্যমে কবি এই সত্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন যে ভাষা কোনো পৈতৃক বা নির্দিষ্ট জাতির একচেটিয়া সম্পত্তি নয়। ক্লিয়ার, ভাষা কারো বাপতিয়া সম্পত্তি নয়, ক্লিয়ার, বা কারো একচেটিয়া কোনো সম্পত্তি নয়। লেখকের আবেগ, বেদনা ও সততা দিয়েই ভাষা সার্থক হয়ে ওঠে। যে মানুষটা ব্যবহার করছে সেই ভাষাটা, সেই মানুষটার মধ্যে কতটা বেদনা আছে, সেই মানুষটার মধ্যে কতটা সততা আছে, তার ফলেই একটা ভাষার সার্থকতা খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, খুব সুন্দর লাইন। নেক্সট কবি কি বলছেন, ইট ইজ হাফ ইংলিশ হাফ ইন্ডিয়ান, ফানি পারহ্যাপস বাট ইট ইজ অনেস্ট। আমার লেখা ইংরেজিটা হয়তো অর্ধেকটা ভারতীয়দের মতো, অর্ধেকটা হয়তো ভালো হচ্ছে না, হয়তো আমার লেখা ইংরেজি ভাষাটা সবার কাছে হয়তো হাসির পাত্র হয়ে উঠছে, কিন্তু সেটা কাউকে ঠকায় না, সেই ভাষা, সেই ভাষার মধ্যে রয়েছে সৎ মনোভাব, সৎ উদ্দেশ্য। ক্লিয়ার, তো কবি কি বলতে চাইছেন, এখানে কবি স্বীকার করেছেন যে তার ব্যবহৃত ইংরেজি ভাষাটি বিশুদ্ধ বা ব্রিটিশদের মতো নিখুঁত নয়। হবে কি করে, ইংরেজি তো আমাদের ভাষা নয়, তাই লেখার লেখার মধ্যে ভাষার ত্রুটি স্বাভাবিক। তুমিও যখন লেখো তুমি ভাবো কত ভাষায় তুমি ভুল করো, তুমি যখন ইংলিশ অনার্সের উত্তর লিখতে যাও অনেক সময় তোমার মিস্টেক হয়, তাই বলে কি তুমি ইংরেজিকে ভালোবাসো না, তাই বলে কি তোমার ইংরেজি ভাষাটা অশুদ্ধ হয়ে যায় না, ত্রুটি হলেই যে ভাষা অশুদ্ধ হয় এমনটা নয়, কবি বলছেন। ক্লিয়ার, তো যেহেতু তিনি স্বীকার করেছেন এটা যে ইংরেজি ভাষাটা তার বিশুদ্ধ নয় বা ব্রিটিশারদের মতো অতটা নিখুঁত নয়, এটি কেমন, এটি অর্ধেক ইংরেজি এবং অর্ধেক ভারতীয় আবহযুক্ত। ঠিক আছে, শুনতে হয়তো এটি কিছুটা বেখাপ্পা বা হাস্যকর মনে হতেই পারে, কিন্তু এতে কোনো কৃত্রিমতা বা ভনিতা নেই। ঠিক আছে, এটি সম্পূর্ণ সৎ ও খাঁটি। কবি বোঝাতে চেয়েছেন যে ভাষার কবি বোঝাতে চেয়েছেন যে ভাষার ব্যাকরণগত নিখুঁত হওয়ার চেয়ে লেখকের মনের সত্য প্রকাশ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার, তো এই হচ্ছে কবির বিষয়। নেক্সট, ইট ইজ অ্যাজ হিউম্যান অ্যাজ আই এম হিউম্যান, ডোন্ট ইউ সি, তুমি দেখতে পাচ্ছ না এটা আমার মতোই সাধারণ, আমার মতোই। তো দেখো কবি কি বলছেন, ইট ইজ অ্যাজ হিউম্যান অ্যাজ আই এম হিউম্যান, ডোন্ট ইউ সি, তুমি দেখতে পাচ্ছ না এটা যেমন আমি মানুষ বা আমি সত্য, আমি সাধারণ, তেমনি আমার ভাষাটাও আমার মতো হিউম্যান, মানুষের ভাষা। ঠিক আছে, তাহলে কবি কি বলছেন, কবি সরাসরি পাঠকদের উদ্দেশ্যে প্রশ্ন করছেন, তোমরা কি দেখতে পাচ্ছ না এই ভাষাটি ঠিক ততটাই জীবন্ত ও মানবীয় যতটা নিজে একজন মানুষ, মানুষের আবেগ, ত্রুটি ও অনুভূতি যেমন নিখুঁত হয় না, তার ভাষাটিও ঠিক তেমনি রক্ত মাংসের মানুষের মতো জীবন্ত। ঠিক আছে, তারপর কবি কি বলছেন,
It voices my joys, my longings, my hopes, and it is useful to me as cawing is to crows or roaring to the lions. কবি কি বলছেন, এটা আমার কাছে ততটাই আনন্দের, ততটাই আমার কাছে প্রিয়, যতটা কাওয়ার কাছে তার কা কা ডাক বা একটা সিংহের কাছে তার গর্জন প্রিয়, ততটাই আমার কাছে এই ভাষাটা প্রিয়। ঠিক আছে, খুব সুন্দর কথা বলছেন। কি বলছেন, ইট ভয়েসেস মাই জয়েস, মাই লঙ্গিংস, মাই হোপস। তাহলে এই লাইনগুলিতে ভাষা এবং প্রকৃতির এক অপূর্ব তুলনার মাধ্যমে কবির আত্মপক্ষ সমর্থন ফুটে উঠেছে। কবি কি বলেছেন, কবি বলেছেন এই ভাষা তার জীবনের আনন্দ, গভীর দীর্ঘশ্বাস এবং আশার কথাগুলোকে ফুটিয়ে তোলে। কবি যখন লাইফে বিভিন্ন কষ্ট পেয়েছেন, বিভিন্ন সময়ে তার লাইফে যখন প্রবলেম এসেছে, তিনি তার বেদনা এই ভাষাতেই মানুষের সামনে তুলে ধরেছেন। তিনি যদি কোনোদিন জীবনে কোনো খুশির মুহূর্ত পেয়েছেন, তখনও সেই খুশির মুহূর্তগুলো এই ভাষাতে লিখেই তিনি প্রকাশ করেছেন। তাই এই ভাষাতে রয়েছে তার জীবনের আনন্দ, গভীর দীর্ঘশ্বাস এবং আশার কথাগুলো। ঠিক আছে, আর কি, কাকের কাছে তার কা কা ডাক কিংবা সিংহের কাছে তার গর্জন যেমন একদম সহজ ও স্বাভাবিক জৈবিক প্রকাশ, এটি এই ইংরেজি ভাষাও কবির কাছে ঠিক তেমনই সহজাত ও প্রাকৃতিক। তাহলে কাকের কা কা আওয়াজ অন্যের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু কাক যার স্বাভাবিক আওয়াজেই হচ্ছে কা কা করা, তার তো খারাপ লাগবে না। সিংহের গর্জন আপাতত হয়তো লোকের ভয় হতে পারে, কিন্তু সিংহ যার গর্জনটাই ওইরকম, সেটা তো তার স্বাভাবিক প্রকাশ, তার কাছে সেটা নতুন মনে হবে না, তার কাছে সেটা কৃত্রিম মনে হবে না। এটাই কবি বলতে চাইছেন। এর জন্য কারো কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। ক্লিয়ার? নেক্সট, ইজ ইট ইট ইজ হিউম্যান স্পিচ। আর কি, কবি যে আগের লাইনে বলেছেন ইট ভয়েসেস মাই জয়েস, মাই লঙ্গিং, মাই হোপস, তিনি ইংরেজি ভাষা কিভাবে, ইংরেজি ভাষা কবির আনন্দ, কবির দীর্ঘশ্বাস, আশার কথা ফুটিয়ে তোলে। কে? এই ইংরেজি ভাষাটা কি করে কবির আনন্দ, দীর্ঘশ্বাস এগুলো সব ফুটিয়ে তোলে। তো দেখো এই লাইনটাতে খুব সুন্দর একটা পার্সোনিফিকেশন ব্যবহার করেছেন। কোনখানে? এই যে বলেছেন ইট ভয়েসেস মাই জয়েস, মাই লঙ্গিংস, মাই হোপস, ইংরেজি ভাষা আমার আনন্দ, দীর্ঘশ্বাস এবং আশার কথাগুলো কি ফুটিয়ে তোলে। তাহলে যখন একটা নির্জীব জিনিস হিউম্যান বা মানুষের মতো কাজ করে, তখন তাকে আমরা বলি পার্সোনিফিকেশন। তাহলে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে পার্সোনিফাই করা হচ্ছে। নেক্সট, it is human speech, the speech of the mind that is here and not there, a mind that sees and hears and is aware. কবি কি বলছেন আবার? কবি জোর দিয়ে বলছেন যে এটি কোনো অবচেতন বা জড় বস্তুর ভাষা নয়, এটি একটি জীবন্ত মানুষের বিবেক ও মস্তিষ্কের ভাষা, যে মন বর্তমান বাস্তবতাকে দেখতে পায়, শুনতে পায় এবং পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকে। এটি সেই চিন্তনশীল মনেরই প্রকাশ। তার ভাষাটা হিউম্যান স্পিচ। ঠিক আছে, এবং এই ভাষাটা সবার কাছেই সমান গ্রহণযোগ্য হওয়া উচিত। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমাদের এই পর্যন্তই থাকছে। তুমি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অন্য পার্টগুলি দেখার জন্য বা অন্য পার্টগুলোতে বাকি গল্পটাগুলো বোঝার জন্য। ঠিক আছে।